আওয়ামী লীগ যে অবস্থার মধ্যে নিয়ে গেছিল দেশটাকে, তার জনপ্রিয়তা যত শূন্যের কোঠায় নেমে গেছিল, সেরকম অবস্থা একটা স্বাভাবিক ভোট হইলেও, এই গণঅভ্যুত্থান ছাড়া ভোট হইলেও বিএনপি ক্ষমতায় যেত। এটা একটা স্বাভাবিক, হয়তো এত সিট পেত না। কিন্তু জামাত ইসলামী তখনও এই 10-12 সিটের বেশি পেত না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু জামাতপন্থী মন্ত্রী এবং আমলা, তাদের সহযোগিতায় এবং আওয়ামী লীগের অনুপস্থিতি যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামে এনসিপির তরুণরা যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারার কারণে জামাত ইসলামী লাভবান হয়েছে। সেখানে তারা ভোটের আগে অসংখ্য মিথ্যাচার করেছে। মানে জামাত ইসলামী অসংখ্য ইসলাম বিরোধী ইসলামিক তৎপরতায় লিপ্ত হয়েছিল। যেমন ইসলামের সবচেয়ে বড় আপনার বৈশিষ্ট্যের মধ্যে তার দর্শনের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা। জামাত ইসলামী যেই পরিমাণ মিথ্যা কথা ভোটের আগে ইসলাম সম্পর্কে বলেছে, সেই কারণে তার যদি ইহকালে শাস্তি নাও হয়, পরকালের শাস্তি যতটুকু আমি ইসলাম বুঝি হতেই হবে। সে মিথ্যাচার, সেগুলি দিয়েও মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে। এবং তার একটা প্রধান বিরোধী দল হিসেবে বা স্বাধীন বাংলাদেশে, যেই বাংলাদেশে সৃষ্টির জন্যে যখন মানুষ লড়াই করে, রক্ত দেয়, সেটার সশস্ত্র বিরোধিতা করেছে, সে দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তার উত্থান ঘটেছে। এবং তার কিছু বুদ্ধিজীবী প্রতিদিন বেয়াদবের মতন এদেশের মননশীল মানুষদেরকে নানাভাবে অপমানজনক কথা বলে বেড়াচ্ছে, যেসব কথার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার উপাদান প্রচুর। সবচেয়ে বড় অপরাধ তারা এই যে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার পরে যেটা করছে বা করার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে, এইটাকে স্বাধীনতার যুদ্ধের সাথে তুলনা করে প্রথমে বলেছে দ্বিতীয় স্বাধীনতা। এখন তার তৎপরতার মধ্যে এইটাকেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে আখ্যায়িত করে প্রতীক হিসেবে সামনে নিয়ে এসে বাংলাদেশের মানুষের জীবনের সবচাইতে বড় অর্জন, সবচাইতে বেশি ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অর্জন স্বাধীনতার যুদ্ধ, পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা, রক্তাক্ত স্বাধীনতার যুদ্ধের চেয়ে বড় ঘটনা তার পরবর্তী কালের মধ্যে ঘটে না। সেইটাকে একটা গণতন্ত্রকামী রাষ্ট্রীয় আপনার রাষ্ট্রীয় এবং রাজনৈতিক পরিবর্তনের যে রক্তাক্ত লড়াই, হ্যাঁ, সেইটাকে দিয়ে রিপ্লেস করে নিজের পাপ স্খলনের যে প্রচেষ্টা তারা নিয়েছে, সেইটার কিন্তু প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি। আমি খুব পরিষ্কার নই, কিন্তু আমি অনুমান করব যে যদিও সরকার বিএনপিতে, কিন্তু বিএনপি সরকারের মতাদর্শগত অবস্থান অপরিচ্ছন্ন থাকবার কারণে অথবা তারা কনফিউজ থাকবার কারণে, বা সেই কারণে কিনা আমি খুব নিশ্চিত নই, কিন্তু আমার সন্দেহ করবার সুযোগ আছে যে এইখানে অস্টারিটি না, মিতব্যয়িতার নামে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরে শিখা অনির্বাণ অস্টারিটির কারণে ওইটা নিভিয়ে দেওয়া হয়েছে। প্রতি মাসে প্রধানমন্ত্রীর কিংবা মন্ত্রীদের যতগুলি অনুষ্ঠান হয়, তার জন্য যত হাজার কার্ড ছাপানো হয়, সেটা তো আরেকটা ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে পরিষ্কারভাবে কিছু নির্দিষ্ট সংখ্যক আসন থাকে, সেখানে তাদেরকে নিমন্ত্রণ করবার জন্য শত শত হাজার হাজার কাঠ খরচ করে যে পরিমাণ টাকা খরচ হয়, শিখা অনির্বাণের শিখা জ্বালানোর জন্যে ওই পয়সার দরকার নাই। এই যে অনির্বাণ শিখা, এইটা একটা জাতির গৌরবের, ইতিহাসের, ঐতিহ্যের প্রতীক। অর্থাৎ যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার ধারণা এবং এটা চিরন্তন শিখার মতো জ্বলতে থাকবে, অনির্বাণ শিখার জ্বালানোর শুরু করার এইটা ছিল আপনার দৃষ্টিভঙ্গি এবং তার পেছনের দর্শন। মানে এই অপচয় এখনও শেষ নাই এই সরকারের মাধ্যমেও। ওই যে জুলাই জাদুঘর তৈরি করবার ক্ষেত্রেও অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে।
আপনাকে শিখা অনির্বাণ বন্ধ করবার জন্য যখন এটা বন্ধ করে দেওয়া হয়, তখন সন্দেহ করবার অবকাশ আছে এগুলির পিছনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবিরোধী জামায়াত ইসলামী সাম্প্রতিক কালে যে প্রভাব বিস্তার করেছে তার কোনো হাত আছে কিনা, অথবা হাত থাকলেও এইটা বুঝবার আপনার মগজ এবং মনন এবং হৃদয় এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বের আছে কিনা, এইটা খুব একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার আবার সুযোগ নাই। সাম্প্রতিক কালে আপনি হয়তো লক্ষ্য করেছেন প্রতি বছরই বা একটা নির্দিষ্ট সময় পরপর বাংলাদেশের জাতীয় সশস্ত্র বাহিনীতে, যাদের কাজ হচ্ছে 1971 সালে অর্জিত স্বাধীনতার যে অন্তত কমপক্ষে ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নতুন ক্যাডেটসরা আসে। অতীতে ক্যাডেটসদের নামকরণ, ব্যাচগুলির নামকরণ করা হতো এই দেশের যা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠদের নামে। তারা যারা জাতীয় সশস্ত্র বাহিনীতে তরুণ কর্মকর্তা হিসেবে যোগ দিবেন, তাদেরকে উজ্জীবিত করবার জন্যে, অঙ্গীকারাবদ্ধ করবার জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে তাদের নামের ব্যাচের নামগুলি এই যে বীর শ্রেষ্ঠদের নামে দেওয়া কিংবা বীর উত্তমদের নামে দেওয়া, এর চাইতে বড় তো কোনো কিছু হতে পারে না। এই আমলে যে ক্যাডেটরা এসছেন কয়েকটা, তাদের নাম দেওয়া হয়েছে ইসলামের প্রথম যুগের খুলাফায়ে রাশিদিনের 4 জন মহৎ খলিফার নামে, হজরত আবু বকর, হজরত উসমান, হজরত উমর এবং হজরত আলী, তাদের নামে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ইসলামের ইতিহাসে এই 4 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই 4 জন মানুষ ওই সময়ে ইসলামের রাজনীতিটা কী হবে, তার অর্থনীতিটা কী হবে, খলিফা এবং তার সভাসদদের জীবনযাপন কেমন হবে, তার আমলে জ্ঞান বিজ্ঞানের বিকাশের অভিমুখ কী হবে, এই বিষয়গুলিতে তার অসামান্য অবদান আছে। কিন্তু সারা পৃথিবীতে একটিমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাবা খিলাফত, এইটা যে অবাস্তব, এটা ইতিমধ্যে আর দেখবার তো আমাদের দরকার নাই। কারণ ইসলামের প্রথম যুগে যখন ইরান, লক্ষ্য করুন, ইসলামের প্রভাবের মধ্যে আসে, তখন কিন্তু তারা আরবি ভাষাটা সঙ্গে নিয়ে গেছিল। যারা ইসলামের বা মুসলমানদের যে বীরেরা ওইটা দখল করেছিলেন বা জয় করেছিলেন, ইরান যাতে ইসলাম গ্রহণ করেছে ধর্ম হিসেবে, কিন্তু তার ভাষা এবং সংস্কৃতি যে 3000 বছরের ঐতিহ্য, এটা কিন্তু তারা বাদ দেয় নাই। সে কারণে তার যে সমৃদ্ধ পার্সি ভাষা এবং পার্সি সংস্কৃতি, সেইটার বলে বলিয়ান হয়ে আজকেও যদি ইরানকে আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী রাষ্ট্র, ইসরায়েলের মতন এরকম একটা জায়নিস্ট স্টেট, যার রুথলেস, নির্মম, নৃশংস একটা রাষ্ট্র, এই সবাই মিলে যখন ইরানকে পরাজিত করবার চেষ্টা করেছে, তার ওই পার্সিয়ান সভ্যতার সংস্কৃতির জোরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আজ পরাজিত হয়েছে, তারা বিজয়ী হয়েছে ইরানিরা। তাহলে আধুনিক যুগের রাষ্ট্র হিসেবে যে জাতির যে ধারণা, এই বাঙালিকে, বাঙালির স্বাধীনতা যুদ্ধ, বাঙালির বাংলা ভাষা, বাঙালির আপনার সংস্কৃতি, এই রাষ্ট্রকে টিকে থাকতে হলে এই সমাজের শেকড় থেকে উঠে আসা রসে সিক্ত হয়েই তাকে এটা করতে হবে। আর সেই ক্ষেত্রে এই যে জাতীয়তাবাদীর অন্তর্ভুক্তিমূলক যে ভাব দর্শনের কথা বিএনপিকে বলে, তারা কি শেষ পর্যন্ত এটা একটা মুসলিম জাতীয়তাবাদে অধঃপতিত করতে চায় কিনা, এবং এইটাকে আবার উস্কানি দেওয়ার প্রচুর অর্ধশিক্ষিত লোক আছে। কারণ আমাদের পার্শ্ববর্তী ভারতে এখানে যে একটা ধর্মবাদী রাষ্ট্র কায়েম হয়েছে, সেইটাকে দেখিয়ে বলে যে ওইখানে যদি হিন্দুত্ব চলে তাহলে এখানে ইসলামের মুসলমানিত্ব চলবে। প্রশ্ন কথা হলো, এই হিন্দুত্ববাদী রাজনীতির প্রচার প্রসারের মধ্য দিয়ে ভারত নিজেকে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, এইটা বুঝতে ভারতীয় শাসক শ্রেণীরও আরও 20-25 বছর লাগবে। এইখানে যারা মনে করে যে ভারতের খারাপ কাজ আমাদের নিতে হবে,
বাংলাদেশের ইতিহাস চেতনার মধ্যে এই উপাদান ঢোকানো বাংলাদেশের অস্তিত্বের জন্য ক্ষতিকর হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আপনার রাজনৈতিক চৈতন্য, তার সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে শক্তিমান করতে হবে। ভারতের থেকে যদি আপনার কিছু নীতি হয়, তাহলে অন্তত ধর্মবাদী রাজনীতিটা নিলে চলবে না। ভারতে অনেক বড় বড় ভালো ভালো গবেষণামূলক বিশ্ববিদ্যালয় করেছে, ভারতে অনেকগুলি ভালো ভালো পত্র পত্রিকা প্রতিষ্ঠা করেছে, যারা ইউরোপ আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলবার যোগ্যতা অর্জন করেছে। ভারত থেকে যদি আমাদের কিছু শিখতে হয়, তার দেশপ্রেম শেখা দরকার। ভারতীয়রা তাদের বিপদে আপদে বিজেপি থেকে কমিউনিস্ট পার্টি পর্যন্ত এককাট্টা হয়ে যায় যখন তার দেশের ভারতীয় হিসেবে রাষ্ট্র যখন বিপদের মধ্যে পড়ে। সেইটা যদি আপনি শিখতে চান, বা এইসব জামাত ইসলামী শিখতে চায়, এটা ভালো কথা। বিএনপি যদি কিছু শিখতে চায়, বিশ্ববিদ্যালয় তৈরি করা, বড় বড় শিল্প প্রতিষ্ঠা করা, এগুলি ভারতে মেলা কাজ তারা করতে পেরেছে। তাদের দেশপ্রেমকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করা। সেইটার প্রতিক্রিয়া হিসেবে আমাদেরকে এখানে একটা ধর্মবাদী রাষ্ট্রে নিজেদেরকে অধঃপতিত করতে হবে। এটা আধুনিক গণতান্ত্রিক ধারণার পরিপন্থী এবং এটা একটা পশ্চাৎপদ রাজনীতি। জামাত ইসলাম সেই আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত শক্তি বাংলাদেশকে পেছনে নিয়ে যাবার জন্য চেষ্টা করছে। এইটাও মানুষের আপাতত মনে হতে পারে, তাহলে আমরা কি পেলাম এই গণভ্যুত্থানের মধ্যে। আমি সময় এবং সুযোগ থাকলে এই জায়গায় আবার আসবো, কিন্তু আমি একটু সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী দুটো দেশ সফর করেছেন। প্রথম সফরে মালয়েশিয়া গেছিলেন, পরে তিনি চীনে গেছেন। সেই জায়গাটায় থ্যাংক ইউ। কিন্তু আমি এই বিষয়ে শেষ কথাটা আমি বলতে চাই যে এতগুলি হলো সব নেতিবাচক দিক, হতাশার দিক। কিন্তু এই মুহূর্তে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শক্তি অর্জন করেছে, শক্তিমান হয়ে রাষ্ট্র পরিচালনায় আছে বা বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অংশ আছে, সে এনসিপি সহ আমি সবাইকে বলছি, এগুলো আপাতত এরকম ঘটনা ঘটেছে এ কারণে যে এই আন্দোলনের মধ্যে, গণঅভ্যুত্থানের মধ্যে যতটা স্বতঃস্ফূর্ততা ছিল, ততটা সচেতনতা ছিল না। স্বতঃস্ফূর্ততা ছিল এ কারণে যে সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের অন্যায় অপরাধ এবং বিশেষত তাদের হত্যাকাণ্ডের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক মনে করেছে এই সরকারকে যেতে হবে। কিন্তু এবং তারা গেছেও। সে অর্থে তাৎক্ষণিকভাবে সেই আন্দোলন ভীষণভাবে সফল হয়েছে। যে মানুষ যদি রাস্তায় নামে, কত বড়, কত দিনের, কত নামি দামি রাজনীতিক কিচ্ছু যায় আসে না। এইটা উদাহরণ হিসেবে এই তরুণ প্রজন্মের কাছে রয়ে গেল। এই তরুণরা বৃদ্ধ হতে কিন্তু দেরি আছে। ফলে এই যে আবার এই অন্যায়গুলি শুরু হয়েছে, এই আন্দোলন সংগ্রামের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে, বিচ্যুতি শুরু হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির, এর বিরুদ্ধেও কিন্তু আবার গণসচেতনতা গড়ে উঠবে। এবং তখন আর 20 বছর ধরে অপেক্ষা করতে হয় না, গোটা প্রজন্ম ধরে অপেক্ষা করতে হয় না। কারণ তার তাজা স্মৃতি, ওইখানে রাস্তায় সব নেমে গেলে কি অবস্থা দাঁড়ায়, এই সব প্রজন্ম সেটা জানে। এবং আমাদের মতন কিছু বুড়া লোকও ততক্ষণও বেঁচে থাকবে এবং সেগুলোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ অ্যাকাউন্টেবল করা গুরুত্বপূর্ণ। কোনো আন্দোলনে, কোনো রক্তপাতই শেষ পর্যন্ত ব্যর্থ হয় না। এই বিশ্বাসটাই তরুণ প্রজন্মের রাখা দরকার।